জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। চীনের কাছ থেকে 2.1 বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। দ্বিপাক্ষিক বৈঠকে স্বাক্ষর হয়েছে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারকের। এছাড়াও চীন থেকে নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা। সহায়তা চেয়েছেন তিস্তা নদী ব্যবস্থাপনার ক্ষেত্রেও। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়। অর্থ সহায়তার প্রতিশ্রুতির বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, এটি দেশের ইতিহাসে একটি বড় মাইলফলক। জানান, অতীতে বাংলাদেশের উচ্চ সুদ হারে যেসব ঋণ নেওয়া হয়েছে তা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। 50 বছরের একটা মহাপরিকল্পনা চেয়েছেন, যাতে করে বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনাটা আরো অনেক বেশি উন্নত করা যায়। চীনের পানি সম্পদ মন্ত্রী উনি আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশের সাথে চীন তার অভিজ্ঞতা শেয়ার করবে, তার বিশেষজ্ঞদেরকে পাঠাবে এবং বাংলাদেশের জন্য যে প্রয়োজনীয় পরিকল্পনাটা সেটা উনি বলবেন। চীনের রাষ্ট্রপ্রধান অনেক আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশের বিনিয়োগের ব্যাপারে, বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে, এবং 2.1 বিলিয়ন ডলার বিনিয়োগ, ঋণ এবং অনুদানের কমিটমেন্ট বাংলাদেশ পেয়েছে চীনের সরকারি বা বেসরকারি বিভিন্ন পর্যায় থেকে। এর আগে বেইজিংয়ে দ্য প্রেসিডেন্সিয়াল হাউসে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে প্রধান উপদেষ্টা বলেন, ভারতের 7 সিস্টার্স, নেপাল ও ভুটান সহ এই অঞ্চলের ভূ রাজনৈতিক উন্নয়নে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ। বৈঠকে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় দেশে তৈরি পোশাক খাতের সক্ষমতার উদাহরণ তুলে ধরেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে ব্যবসা বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন নতুন ক্ষেত্রের কথাও উল্লেখ করেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বাংলাদেশের তরুণরা দেশকে এগিয়ে নিতে অবিচল রয়েছে। তাদের সংখ্যা নেহাত কম নয়। তারা জানে কিভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, তাই বাংলাদেশ হতে পারে বিনিয়োগের জন্য অনন্য জায়গা। এ সময় চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে ভ্রমণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টা একই ভেন্যুতে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ উৎপাদন ও বাজারের সুযোগ এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা ও 3.0 বিশ্বের ভবিষ্যৎ সহ কয়েকটি গোলটেবিল আলোচনায় অংশ নেন। Bangladesh overcame all the terrible things that happened to Bangladesh in the recent years and emerged as a completely new nation because of the young people. And they talk about, young people talk about creating new Bangladesh. You are invited to be part of that new Bangladesh. It's not only business, it's a transformation. It's a mission. While you do your business, you accomplish things right in front of your eyes. A new generation of young people emerging. And because of you, because you're located your industry, you're located your business. শুক্রবার সকাল থেকেই নারীর টানে বাড়ি ফিরতে ট্রেনে স্বস্তির যাত্রা করছে ঢাকাবাসী। কোনো প্রকার শিডিউল বিপর্যয় ছাড়াই সময় মতো ছেড়ে গেছে সবকটি ট্রেন। তবে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা গেছে অনেককে। সন্ধ্যায় বিমানবন্দর রেল স্টেশনে পরিদর্শনে আসেন রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। জানান, টিকিট কালোবাজারের 2-1টি বিচ্ছিন্ন ঘটনা নজরে আসা মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানান, ঈদ শেষে নগরবাসী যাতে নিরাপদে ঢাকায় ফিরতে পারে সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বাংলাদেশ রেলওয়ের যে কর্মচারীরা কাজ করছে, আপনারা দেখছেন যে নিরন্তর কাজ করছে, তাদের ঈদের ছুটি নেই। এটি কিন্তু আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন প্লাস যারা রেলের কর্মচারী আছেন তারা অবিশ্রান্ত পরিশ্রম করছেন। একটি এনআইডির বিপরীতে 4টি টিকিট কাটা যেতে পারে। এরকম হতে পারে কেউ কিছু এনআইডি বেশি জোগাড় করে নিয়ে তারা টিকিট করে ফেলেছে এবং তারাই হয়তো এরকম, যেটি আপনি বললেন যে এরকমভাবে বিক্রি করার জন্য চেষ্টা করছে বা বিক্রি করছে, এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে এবং সেটা আমাদের কাছে আমরা জানবা মাত্র কিন্তু আমরা এ ব্যাপারে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে সড়কপথেও নির্বিঘ্নে রাজধানী সারছেন ঢাকাবাসী।
গাবতলী বাস টার্মিনাল থেকে ভোর থেকে গন্তব্যের পথে রওনা দিয়েছেন ঘরমুখো মানুষ। সকালে যাত্রীদের চাপ কিছুটা বাড়লেও আগাম টিকিট বিক্রি হওয়ায় অধিকাংশ কাউন্টারের সামনে তেমন ভিড় দেখা যায়নি। কাউন্টারে এসে ভোগান্তি ছাড়া টিকিট পেয়ে আনন্দ প্রকাশ করছেন তারা। কাউন্টারের কর্মীরা বলছেন, যাত্রীর চাপ না থাকলেও কোনো আসন ফাঁকা যাচ্ছে না। এদিকে বেশ কয়েকটি রুটে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। স্বস্তির যাত্রা, এখানে টিকিটের দাম বেশি রাখে নাই, চমৎকারভাবে বসছি। এখন রাস্তায় ঠিকঠাক মতো যেতে পারলে হইলো। এবার একটু ভিড়ও কম আছে, কারণ আমি কালকে বরিশাল থেকে আসছি, কিন্তু এখানে আসছে দেখতেছি অনেক ভিড়। এবার ঈদের যাত্রা শুক্র আলহামদুলিল্লাহ, অন্যবারের থেকে এবার পরিবেশও ভালো, যাতায়াতও ভালো। বাড়িতে ঈদ করতে যাচ্ছি, অনেক ভালো লাগছে, পরিবারের সাথে দেখা করতে পারবো, অনেক ভালো লাগছে। ঈদকে সামনে রেখে চিরচেনা রূপে ফিরেছে সদরঘাট। উপচে পড়া ভিড় ঠেলে অনেকে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চের ছাদে উঠেও ফিরছেন বাড়ি। ঈদের ছুটি পরিবারের সাথে কাটাতে শুক্রবার সকাল থেকে সদরঘাটে শুরু হয় ঘরে ফেরা মানুষের চাপ। বাড়তি চাপের মানুষের নির্ধারিত সময়ের আগে ছেড়ে যায় দক্ষিণাঞ্চলের অধিকাংশ লঞ্চ। বিকেলে সদরঘাট পরিদর্শনে আসেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। অতিরিক্ত যাত্রী নেয়ার অভিযোগে এ সময় 1 লাখ টাকা জরিমানা করা হয় একটি লঞ্চের মালিককে। যে অন্যান্য রাস্তাগুলো ভালোই আছে, লঞ্চ ঘাটে একটু ভিড় বেশি থাকে, আর এটাই আমাদের দক্ষিণবঙ্গে যাওয়ার সহজ ও সস্তা উপায়। তো সব দিক থেকে আমি মনে করি স্যাটিসফাইড। এর যাতে বেটার হতো বাংলাদেশে করা খুব ডিফিকাল্ট, চেষ্টা করবো যাতে এর যাতে বেটার হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে দক্ষিণের যে সিটি কর্পোরেশন আছে, তারা কোনো উদ্যোগ নেয়নি এই রাস্তাটাকে অন্তত চলাচলের উপযোগী করে। ঈদের আগ মুহূর্তে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের মাংসের দাম। সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকা দরে, আর একই সময়ের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকা দরে। ঈদের আগে বেড়েছে গরু ও খাসির মাংসের দামও। 50 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 টাকা দরে, আর গরুর মাংসের দাম কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 780 টাকা। তবে তরল দুধের দাম কিছুটা বাড়লেও স্থিতিশীল রয়েছে ঈদের দিনের পণ্য হিসেবে পরিচিত সেমাই, নুডলস, পোলাও চালের দাম। আর লেবু, শসা, বেগুন আগের মতোই বেশি দামে বিক্রি হলেও স্থিতিশীল রয়েছে অন্যান্য সবজির দাম। গত সপ্তাহে আমরা সোনালী বিক্রি করছি 280-90, এই সপ্তাহে 310-20। সোনালী মুরগি যেগুলো কিন্তু 290 টাকা, সেটা এখন হয়ে গেছে মিনিমাম 320 টাকা। পেঁয়াজ, আদা, রসুন, চিনি, ছোলা, মুসুর ডাল, অন্যান্য জিনিসের দাম স্বাভাবিক অবস্থা আছে, কম। সবকিছু আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ আছে, কোনো ক্রাইসিস নেই। গত বছরের তুলনায় এমন মনে হয় না খুব বেশি হয়েছে, বরং এটা আমার কাছে ক্রয় ক্ষমতার মধ্যেই আছে এবং স্থিতিশীল। তেল থেকে শুরু করে আলু, পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজন প্রতিটা জিনিসই, মানে ক্রেতা হিসেবে আমি হ্যাপি। এদিকে নিত্য পণ্যের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও রাজধানীর বাজারেও সবজি ও মাংসের বাজারে অস্বস্তি রয়েছে। রাজশাহী ও বরিশালের বাজার জুড়ে সকাল থেকেই বেড়েছে ঈদে প্রয়োজনীয় সামগ্রীর বেচাকেনা। বিক্রেতারা বলছেন, সবচেয়ে বেশি চাহিদা সেমাই, চিনির পাশাপাশি তেল ও চালের সাথে বিক্রি বেড়েছে বিভিন্ন প্রকারের পোলাও এর চাল, নুডলস, গুঁড়ো দুধ ও মুদি সামগ্রীর। পণ্যের দাম নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারা। তবে স্বস্তি নেই ফেনী ও চাঁদপুরের মাংসের বাজারে। কেজিতে 20 টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম, কেজিতে 50 টাকা বেড়েছে গরুর মাংসের দরও। এছাড়া মেহেরপুরেও বাড়তি সবজির দাম। দ্রব্যমূল্যের লাগাম টানতে বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার ছাড়াই নির্বাচনের দিকে আগালে পরবর্তীতে বিচার কাজ ও সংস্কারের বিষয়ে নিশ্চয়তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সিরাজগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইফতারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই শঙ্কা প্রকাশ করেন তিনি। তাই দ্রুত সময়ের মধ্যে বিদ্যমান আইনে সংস্কার ও বিচারের দাবি জানান নাহিদ ইসলাম। রাষ্ট্রের সংস্কারের উপর গুরুত্ব আরোপ করে বলেন, রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু সংস্কারের আলাপকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। অনেকেই অনাগ্রহ দেখাচ্ছেন। জানান, অন্তর্বর্তী সরকারের সময়ের মধ্যে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলছে এনসিপি। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান দলটির আহ্বায়ক। কারণ জুলাই গণ অভ্যুত্থান সহ গত 15 বছরে যে ধরনের অন্যায়, নিপীড়ন
নির্যাতন চলেছে এবং এই জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে, এর যদি বিচার ছাড়াই আমরা একটি নির্বাচনের দিকে আগাই, তাহলে সেই নির্বাচন পরবর্তী সময়ে এই বিচার কতটুকু চলমান থাকবে এই নিশ্চয়তা আমাদের নেই। ফলে আমরা চাবো আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে তারপরে যাতে আমরা সামনে আগাই। যদি পরিবর্তনই না হয়, তাহলে আসলে কেন এত মানুষ রাস্তায় নেমে এসেছিলাম, আমরা কেন এত রক্ত দিয়েছি? ফলে সেই পরিবর্তনের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এবং সরকারকে সেই সংস্কারের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে। জুলাই গণহত্যার বিচার নিশ্চিত ও আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করছে অনেক রাজনৈতিক দলের মধ্যেই আগ্রহের অভাব থাকার অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার চট্টগ্রামে এনসিপির ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি। আজকে 7টা মাস চলে গেছে, কিন্তু আমরা দেখিনি যে একটা চার্জশিট পর্যন্ত রেডি হয়েছে। ইভেন রিসেন্টলি যেটা আপনারা জানেন যে ফজলে করিম চৌধুরীর যে একটা চার্জশিট হওয়ার কথা, সেখান থেকে কিন্তু আপনার অনেক আসামির নাম বাদ পড়ে গেছে। তো এই যে দেখা যাচ্ছে যে এরকম দাগি আসামি, তারাও কিন্তু নানানভাবে এখন রাষ্ট্রীয় বাহিনীর সহযোগিতায় পার পেয়ে যেতে পারছে একটা অভ্যুত্থানের পরে এসে। তো এগুলো কিন্তু অনেক বড় ধরনের রেড সিগন্যাল। সংস্কার ও বিনিয়োগ বৃদ্ধির নামে জনগণের অধিকার হরণ করার চেষ্টা চলছে, তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। আমরা এইটা সেটা করছি, আমরা না চলে গেলে রাজনীতিবিদরা এই কাজগুলো করবে না, এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে। সরি, এটা আপনাদের দায়িত্ব না, এটা দায়িত্ব আগামী দিনের বাংলাদেশ এর মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে, এটা তাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। এটা ভুলে যাবেন না। গণতন্ত্র ফিরিয়ে দিন, ভোটাধিকার ফিরিয়ে দিন এবং দ্রুত নির্বাচনের দিনকাল ঘোষণা করুন। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে, তাদের কথার সাথে হাসিনার কথার মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর একটি মহল আদালতের মেয়র ঘোষণার রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। এ সময় রিজভী বলেন, সরকারকে নির্বাচন নিয়ে স্পষ্ট মাস তারিখ দিয়ে নির্বাচনের ঘোষণা দিতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই জুলাই আন্দোলন হয়েছে। এই সরকার ভোটে নির্বাচিত না হলেও তার জনসমর্থন রয়েছে। অন্যদিকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আদালতে ন্যায় বিচার পেয়েছেন, এই রায়ের মাধ্যমে আইনের শাসনের দৃষ্টান্ত তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মেয়র পদটিকে দখল করা হয়েছিল, সেটার বিরুদ্ধে যে একটা আইনি ভিত্তি প্রতিষ্ঠা করলাম, সেটার কিন্তু একটা সেই বিষয়ে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন কিন্তু ওই মহলটি দেখাচ্ছে না। তারা ফোকাস করছে শুধুমাত্র যে আমরা এখন মেয়র পদে বিএনপি প্রার্থী যাচ্ছে। যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এইটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। প্রায় শেষের দিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সংগৃহীত তহবিল, তাই দেশের বিত্তবান ও বেসরকারি প্রতিষ্ঠানকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সকালে শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, এ পর্যন্ত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 745 শহীদ পরিবারকে 37 কোটি 25 লাখ এবং 5,596 জন আহত ব্যক্তিকে 59 কোটি 61 লাখ টাকা সহায়তা দিয়েছে সংস্থাটি। এদিকে আহত না হয়ে অনেকে আহত সাজার চেষ্টা করেছেন। স্নিগ্ধ জানান, তাদের নিয়ে বিব্রত প্রতিষ্ঠানটি, এজন্য সঠিক মানুষের কাছে সহযোগিতা পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলেও জানান তিনি। এদিকে আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ নামে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত আহতদের কাছে গিয়ে অনুদান পৌঁছে দেওয়া হবে বলেও জানান জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ,
এই কর্মসূচিটি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে এই কর্মসূচিটি গ্রহণ করা হবে এবং প্রত্যেকটি জেলায় জেলায় যে আমাদের যে আহত যোদ্ধা ভাই বোনরা রয়েছে তাদের কাছে আমাদের ফাউন্ডেশনের যে আর্থিক সহযোগিতাগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়া হবে। বিতর্ক ওঠায় আফরোজ পারভিন সিলভিয়ার প্রসিকিউটর হিসেবে নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডমিন গাজী এম এইচ তামিম। জুলাই আগস্টে গণহত্যার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আফরোজ পারভিন সহ 4 জনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ আদেশ হওয়ার পর আফরোজ পারভিনের ক্ষেত্রে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ অবস্থায় সেদিনই তার নিয়োগ আদেশ বাতিল করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কসবা মহিলা ডিগ্রি কলেজ মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দরা বিগত বিএনপি সরকারের সময়ে দেশের উন্নয়নমূলক কাজের বিষয়ে আলোকপাত করেন। পরে বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন। অনুষ্ঠানে কসবা উপজেলা সহ 10টি ইউনিয়নের ওয়ার্ড শাখা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। ঈদুল ফিতরের আগে আরও এক দফা বাড়ল স্বর্ণের দাম। এখন থেকে ভরিতে 1773 টাকা বেড়ে 22 ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে 1,57,872 টাকায়। শুক্রবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 1,50,699 টাকা, 18 ক্যারেটের 1,29,167 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,06,539 টাকা। চলতি বছর দেশের বাজারে এই নিয়ে মোট 17 বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস, যার মধ্যে 13 বার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে মাত্র 4 বার। এদিকে সরকারের কাছে জানমালের নিরাপত্তা চেয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। শুক্রবার রাজধানীর মগবাজারে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের নেতারা। জুয়েলার্স সমিতির নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি, ডাকাতি, ছিনতাই এবং ব্যবসায়ীদের উপর সরাসরি আক্রমণের ঘটনা বাড়ছে। পাশাপাশি জুয়েলারি ব্যবসায়ীদের হত্যা চেষ্টা ও অপহরণ চেষ্টা তাদের জানমালের নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে। এমনকি বাড়িতেও জুয়েলারি ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা নিরাপদ বোধ করছেন না। আসন্ন ঈদ সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। 2024 সালের জানুয়ারি থেকে চলতি বছরের 26 মার্চ পর্যন্ত প্রায় 23টি জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় প্রায় 44 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আসন্ন ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করছে বাজুস। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন জুয়েলারি ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা প্রদানে সরকারের আরও অধিকতর সহযোগিতা চায় বাজুস। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে চাতলপাড় ইউনিয়নের ঘুচিয়াঘাই গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, 2 সপ্তাহ আগে ঘুচিয়াঘাই গ্রামের রোশনা বেগমের কয়েকটি রাজহাঁস জয়দর মিয়ার ফসলি জমিতে ঢুকে পড়ে। এই ঘটনার জেরে দুই পক্ষ বিভিন্ন সময় সংঘর্ষে জড়ায়। পরবর্তী সময়ে স্থানীয়দের সহায়তায় দুই পক্ষ আপোষে রাজি হন। এড়িয়ে উভয় পক্ষই থানা ও আদালতের মামলা করে। এই ঘটনার জেরে শুক্রবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে 20 জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নাটোর জেলা প্রশাসকের পুরাতন বাংলোর পুকুর থেকে 4টি শটগান সহ 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অস্ত্রগুলো উদ্ধার করে। এদিন পুলিশ জানায়, সকালে 2 শিশু জেলা প্রশাসকের পুরাতন বাংলোর পুকুরে মাছ ধরতে যায়। এসবে পানির মধ্যে কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় কিছু দেখতে পায়। স্থানীয়দের বিষয়টি জানায় তারা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কম্বলের ভেতর থেকে একটি এয়ারগান ও 2 নালা বন্দুক উদ্ধার করে। পুকুরটিতে আরও অস্ত্র থাকতে পারে বলে সন্দেহে পুলিশ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে কম্বল মোড়ানো অবস্থায় আরও 4টি শটগান উদ্ধার করে।
শরীয়তপুরে 2 ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে 3 পুলিশ সদস্য সহ 4 জনকে আটক করেছে পুলিশ। দিয়েছে স্থানীয়রা। গতরাত 1টার দিকে ডামুন্ডা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় বৃহস্পতিবার রাত 10টার দিকে একটি ডামুন্ডা বাজার এলাকায় 2 ব্যবসায়ীদের চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহরণ করে একটি চক্র। পরে রাত 1টার দিকে মাইক্রোবাসে কয়েকজন চাঁদার টাকার আদায় বাস স্ট্যান্ড এলাকায় আসে। এ সময় ব্যবসায়ীরা চিৎকার করলে স্থানীয়রা মাইক্রোবাসটি আটক করে অপহরণকারীদের গণধোলাই দিয়ে পুলিশে সুপর্দ করে। আটককৃতরা 4 জনের মধ্যে 2 জন পুলিশ কর্মকর্তা এবং 1 জন চাকরিচ্যুত বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ। কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুটির বাবা। কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এছাড়াও গাজীপুরের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগী। পুলিশ জানায় ঈদের ছুটিতে স্ত্রী সন্তান নিয়ে বগুড়ার কর্মস্থল থেকে মোটরসাইকেলে কুষ্টিয়ার বাড়িতে যাচ্ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আব্দুল কাদের। সকাল 9:30টার দিকে কুষ্টিয়া শহরের বাইপাস গোল চত্বর এলাকায় পৌঁছালে পেছন থেকে পণ্যবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় মা ছেলে। গুরুতর অবস্থায় আব্দুল কাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে গাজীপুরের ট্রাকের সঙ্গে সংঘর্ষে মুরগিবাহী একটি পিকআপের চালক ও তার সহযোগী নিহত হয়েছেন। ভোরে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। পটুয়াখালীতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী মেহেদি উৎসব। মমতাজ হারবারের উদ্যোগে গ্রিন গার্ডেন বিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করা হয়। মেহেদি উৎসবের উদ্বোধন করেন মমতাজ হার্বাল প্রোডাক্টের ডিভিশনাল সেলস ম্যানেজার। এতে বিভিন্ন বয়সী নারীরা মেহেদির রঙে হাত রাঙিয়ে নিচ্ছেন। উৎসবটি চলছে আগামী 30 মার্চ পর্যন্ত। স্বল্প সময়ে কম খরচে বিনামূল্যে মেহেদি পেয়ে খুশি নারীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শুক্রবার দুপুরে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মিয়ানমারের 144 জন এবং থাইল্যান্ডের ব্যাংককে অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও মিয়ানমারের বিভিন্ন শহরের 7-10 শতাধিক মানুষ আহত। অন্যদিকে ব্যাংককে নির্মাণাধীন বহুতল ভবন ধসে এখনও নিখোঁজ শতাধিক নির্মাণ শ্রমিক। 2 দেশেই চলছে উদ্ধার তৎপরতা। হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করছে উভয় দেশের কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় মিয়ানমারের 6টি রাজ্য এবং ব্যাংককে জরুরি অবস্থা জারি করা হয়েছে। উদ্ধার অভিযানে সহযোগিতায় দেশি বিদেশি সংস্থার কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন মিয়ানমারের জান্তা প্রধান। এরপর ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এদিকে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য বলছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগাইং শহর থেকে 16 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। এদিকে মিয়ানমার ও থাইল্যান্ড ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে চীন, নেপাল, ভারত, ভিয়েতনাম ও বাংলাদেশেও। ঢাকার এবার কেয়ার হাসপাতালে 3 দিন পর্যবেক্ষণে থাকার পর অবশেষে বাসায় ফিরলেন তামিম ইকবাল। শুক্রবার দুপুরে হাসপাতালে ছাড়েন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ সহ তাকে ছাড়া হয়েছে। এছাড়াও তামিমের ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করায় দুঃখ প্রকাশ করেছেন চিকিৎসকরা। আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আজ মেডিকেল বোর্ড ডিসিশন নিলাম ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্য, বাড়ি পাঠানোর জন্য with some medication, lifestyle medication, medicine and কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। প্রসঙ্গত গতকাল তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে যায় হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত। খেলার প্রসঙ্গ। পাকিস্তান সুপার লিগ PSL খেলতে ছাড়পত্র পেয়েছেন জাতীয় দলের 3 ক্রিকেটার লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে পুরো লিগের জন্য ছাড়পত্র পেয়েছেন লিটন ও রিশাদ। ওয়ার্কলোড ও জিম্বাবুয়ে টেস্টের কথা মাথায় রেখে আংশিক ছাড়পত্র দেওয়া হয়েছে নাহিদ রানাকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস। গেল 24 মার্চ 3 ক্রিকেটারের হাতে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। PSL-এ নাহিদের দল পেশোয়ার জালমি,
লিটন খেলবেন করাচি কিংসের হয়ে, আর রিশাদকে দলে নিয়েছে লাহোর কালানার্স। 11 এপ্রিল শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট শেষ হবে 18 মে। ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে রোহিত শর্মার কাঁধে ভরসা রাখতে চায় বিসিসিআই। যদিও দল নির্বাচন নিয়ে এখনই তাড়াহুড়ো করতে চায় না দেশটির ক্রিকেট বোর্ড, তবে সিরিজে অধিনায়কের দায়িত্বটা যে রোহিতই পাবেন এই ব্যাপারে গণমাধ্যমকে নিশ্চিত করেছে এক বোর্ড কর্তা। আইপিএলের পর জুনে ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। সেই সফরে রোহিতকে আরেকটি সুযোগ দিতে চায় বিসিসিআই। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ভারতীয় বোর্ড কর্তা জানান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সাথে বাজে পারফরমেন্সের পরও রোহিতের ভরসা রাখতে চায় বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে জয়ী করানোই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। আগামী 20 জুন থেকে 45 দিনের সফর শুরু হবে ভারতের। সফরে 5টি টেস্ট খেলবে রোহিত কোহলিরা। আর আগের জুনের শুরুতে ইংল্যান্ডে দলের বিপক্ষে 2টি 4 দিনের ম্যাচ খেলবে ভারতের এই দল। সেখানে ফর্মে ফেরাতে রাখা হবে ভারতের সিনিয়র ক্রিকেটারদেরও। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।